ওয়েলকাম টু ডিমাস 665। আজকে আমরা সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিল অর্থ বিল বা মানি বিল নিয়ে আলোচনা করব। আমরা দেখব কোন বিষয়ের সঙ্গে যুক্ত হলে এগুলোকে বলে অর্থ বিল বা মানি বিল। এই অর্থ বিল বা মানি বিল কিভাবে পার্লামেন্টে পাস হয়, তো এই সমস্ত তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে যদি আমরা বলি, দেখো সংবিধানের 110 নম্বর ধারাতে অর্থ বিল বা মানি বিল সম্পর্কে বলা হয়েছে। এই 110 নম্বর ধারায় এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে যে এই সমস্ত বিষয়ের রিলেটেড কোনো বিল হলেই সেই বিলকে আমরা মানি বিল বা অর্থ বিল নামে পরিচিত করব। এবং দেখো তাহলে এই যে 110 নম্বর ধারায় কোন সমস্ত বিষয় অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা দেখি। 1 নম্বর দেখো, বলা হচ্ছে কি, সরকার যদি কোনো কর আরোপ করে বা ইম্পোজ করে, যদি সরকার কোনো কর বাতিল করে বা করের কিছু ছাড় দেয় বা করের কিছু পরিবর্তন বা নিয়ন্ত্রণ করে, তবে সেই বিলকে বলা হবে কি বলতো, একটা মানি বিল বা অর্থ বিল। কি বললাম বলো? দেখো, সরকার আমাদের উপর বা বিভিন্ন জিনিসের উপর অনেক ধরনের ট্যাক্স ইম্পোজ বা আরোপ করে, আবার কোনো কোনো ট্যাক্সকে দেখবে বাতিল করে দেয়, আবার দেখবে কোনো ট্যাক্সকে সময়ের সাপেক্ষে হয়তো 1 বছর 2 বছর 3 বছর বা 6 মাস অন্তর অন্তর ট্যাক্সের কিছু তোমার নিয়ম কানুন পরিবর্তন করে। তো এই সমস্ত বিষয়ে কোনো বিল যদি পার্লামেন্টে পেশ করা হয়, তবে সেই বিল হবে তোমার অর্থ বিল বা মানি বিল। নাম্বার 2 নম্বর দেখি আমরা। বলা হচ্ছে, দেখো কেন্দ্রীয় সরকারের ঋণ গ্রহণ বা তার নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো বিষয়। মানে কি? মানে দেখো, সরকার সময় সময় ডোমেস্টিক্যালি আমাদের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে বা আরবিআই এর কাছ থেকে বা কোনো না কোনোভাবে ডোমেস্টিক্যালি কিন্তু ঋণ বা টাকা বড় করে, অথবা কোনো কোনো সময় ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই সমস্ত জায়গা থেকে সরকার কিন্তু ঋণ গ্রহণ করে। তো এই সমস্ত ঋণ গ্রহণ করার কোনো বিষয় যদি পার্লামেন্টে পেশ করা হয়, তাহলে আমরা বলবো এটি একটি অর্থ বিল বা মানি বিল। নাম্বার 3 নম্বর দেখো, ভারতের কনসলিডেট ফান্ড বা কন্টিজেন্সি ফান্ডের তত্ত্বাবধান টাকা জমা বা তোলার বিধান থাকলে। অর্থাৎ দেখো, আমরা আগে জানি এই কনসলিডেট ফান্ড কি আর কন্টিজেন্সি ফান্ড কি। তো দেখো, এই যে কনসলিডেট ফান্ড, এটি হলো দেখো তোমার সরকার দেখো আমাদের কাছ থেকে ট্যাক্স ইম্পোজ করে বিভিন্ন টাকা কিন্তু সংগ্রহ করে, আবার কোনো জায়গা থেকে ঋণ সংগ্রহ করে সরকার কিছু টাকা নিয়ে আসে, আবার সরকার যখন কোনো দেশকে ঋণ দেয় সেই ঋণের কিছু কি বলো সুদ পায়। তাহলে এই সমস্ত টাকা সরকার একটা ফান্ডের মধ্যে জমা রাখে, সেই ফান্ডের নামই কিন্তু তোমার কি বলো কনসলিডেট ফান্ড। এবং যে কন্টিজেন্সি ফান্ড কি? কন্টিজেন্সি ফান্ড হলো যখন কোনো আমরা ফান্ডকে ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করি, যখন কোনো একটা ফান্ড, সেই ফান্ড থেকে কোনো জরুরি সাপেক্ষে আমার টাকা দরকার, সেই সময় কিন্তু এই ফান্ড থেকে আমরা টাকা তুলতে পারি। তাহলে এই কনসলিডেট ফান্ড এবং কন্টিজেন্সি ফান্ডের ক্ষেত্রে যে সমস্ত টাকা জমা থাকে, সেই টাকাগুলো তোলার ক্ষেত্রে, ঢোকানোর ক্ষেত্রে আমরা কি জমা করা, ঢোকানো মানে জমা করার ক্ষেত্রে, তাহলে তখন আমরা কি করব, যে বিল ইন্ট্রোডিউস করব পার্লামেন্টে, সেই বিলই কিন্তু অর্থ বিল হবে। আবার নাম্বার 4 দেখো, কনসলিডেট ফান্ড থেকে অর্থ বরাদ্দ বা অ্যাপ্রোপ্রিয়েশন সংক্রান্ত বিষয়। এই যে অ্যাপ্রোপ্রিয়েশন, দেখো তাহলে কনসলিডেট ফান্ড থেকে কোনো অর্থ বরাদ্দ করতে হবে। মানে কি? মানে হলো দেখো, সরকার যখন বাজেট তৈরি করে, সেই বাজেটের সময় তোমরা দেখবে যে রোডের জন্য 10 কোটি টাকা, আমার হসপিটালের জন্য 100 কোটি টাকা, আমার কোনো ড্যাম তৈরি করতে হবে 2 কোটি টাকা। তো এই সমস্ত টাকার দিয়ে বাজেট তৈরি করা হয় যে এই খাতে এত টাকা খরচ হবে, এই খাতে এত টাকা খরচ হবে, এই খাতে এত টাকা খরচ হবে। তো এই সমস্ত বিষয়ে যে বিল পার্লামেন্টে পেশ করা হয়, সেই বিল নাম হবে কিন্তু অর্থ বিল বা মানি বিল। বোঝালো প্রত্যেকের? নাম্বার 4 নম্বর। এবার দেখবো আমরা 5 নম্বর। দেখো, কনসলিডেট ফান্ডের উপর চার্জকৃত ব্যয় ঘোষণা করা
বা সেই ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করার বিষয়। এর মানে কি দেখো, প্রেসিডেন্টকে আমরা স্যালারি পেমেন্ট করি কোথায় থেকে? কনসোলিডেট ফান্ড থেকে। তাহলে এই যে কনসোলিডেট ফান্ড থেকে প্রেসিডেন্টকে টাকা পেমেন্ট করা হচ্ছে তার মান্থলি স্যালারি, সেই টাকার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভোটিং প্রয়োজন হয় না। এবং এই প্রেসিডেন্টের স্যালারিকে যদি আমরা বৃদ্ধি করতে চাই বা কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে একটা বিল পেশ করতে হয়। সেই বিলটাই হবে একটা অর্থ বিল বা মানি বিল। বোঝালো প্রত্যেকের? নাম্বার 6 দেখো, নাম্বার 6 দেখো, কনসোলিডেট ফান্ড বা পাবলিক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ, তত্ত্বাবধান, বিতরণ, কেন্দ্র ও রাজ্যের হিসাব নিরীক্ষা সম্পর্কিত বিষয়। মানে কি? মানে দেখো, বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারেরও কিছু খরচের জন্য বাজেট তৈরি করা হয়। তো দেখো, এই বাজেটগুলিতে তোমার টাকা কি থেকে তোমার গ্রহণ করা হয়? কনসোলিডেট ফান্ড বা পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, এখান থেকে খরচ করা হয়। তো এই সমস্ত বিষয়ে যে তোমার বিল পেশ হয় পার্লামেন্টে, তাকে বলবো আমরা অর্থ বিল বা মানি বিল। প্রত্যেকের বোঝা গেল যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকলে, মানে কোন কোন বিষয় সম্পর্কিত একটা বিল আমি তৈরি করে পার্লামেন্টে যদি পেশ করি, সেই বিলটি হবে অর্থ বিল বা মানি বিল। এবার আমরা দেখব যে এই অর্থ রিলেটেড থাকলেই কি তোমার অর্থ বিল, মানে টাকা সম্পর্কিত কোনো কথা বা বিষয় থাকলেই কি অর্থ বিল? না, কখনোই না। এর আবার কিছু দেখো, তোমার কিছু পয়েন্ট দেওয়া হচ্ছে তোমার, যে অর্থ বিল নয় এমন বিল, অর্থাৎ শুধু টাকা থাকলেই যে অর্থ বিল হবে সে কোনো কথা নয়। যেমন কি দেখো, যদি সরকার কোনো জরিমানা বা অর্থদণ্ড আরোপের প্রস্তাব পাঠায়, মানে কি, যে দেখবে সরকার বিভিন্ন বিষয়ের উপর আমাদের পেনাল্টি লাগায়, আমাদের কাছ থেকে কি বলো কোনো ফিস নেয়, তাই সেই সমস্ত ফিস বা পেনাল্টি বা ফাইনের উপর কোনো ধরনের অর্থ বিল তৈরি হবে না। তারপর দেখো, লাইসেন্স ফি, সেবার বিনিময় ফি আদায়ের প্রস্তাব থাকলে, যেমন কি দেখবে সরকার বিভিন্ন আমাদের লাইসেন্স প্রোভাইড করে এবং সেই লাইসেন্সের জন্য বিভিন্ন টাকা বরাদ্দ করে। তো এই ধরনের কোনো বিল যদি তোমার পার্লামেন্টে যায়, তাই সেটি কিন্তু অর্থ বিল হবে না। আবার দেখবে সরকার আমাদের কিছু সার্ভিস বা সেবা দেয়, সেই সার্ভিস বা সেবার ক্ষেত্রেও কোনো ধরনের বিল যদি পেশ করা হয়, তাহলে কিন্তু সেটি অর্থ বিল হবে না। আবার দিয়েছি কি দেখো, যদি কোনো স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ কোনো লোকাল বডি, স্থানীয় বডি বা সংস্থার মাধ্যমে কর আরোপ, বাতিল, ছাড় বা পরিবর্তনের প্রস্তাব থাকে, তাহলে সেটা কিন্তু অর্থ বিল হবে না। মানে লোকাল বডি, সরকার না, কেন্দ্রীয় সরকার না, কোনো লোকাল বডি বা তোমার স্থানীয় কোনো সংস্থা যদি লোকালি ভাবে কোনো ট্যাক্স আরোপ করে বা বাতিল করে বা পরিবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি কোনো অর্থ বিল হবে না। অর্থাৎ এখানে পার্লামেন্টে কেন্দ্র সরকার যদি কোনো উপরে যে পয়েন্ট 5টি পেলে সে রিলেটেড যদি কোনো বিষয় সম্পর্কিত বিল পেশ করে, তবেই তাকে বলা হবে মানি বিল। কোনো লোকাল বডি বা স্থানীয় সংস্থা দ্বারা এটি কিন্তু হবে না, ফাইন হবে না, পেনাল্টি হবে না, কোনো লাইসেন্স তৈরি ফিস হবে না অর্থ বিল। আবার কি কোনো সার্ভিস প্রোভাইড যদি সরকার করে, সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন করে, তবেও সেগুলো কিন্তু অর্থ বিল হবে না। এবার যদি আমরা দেখি, দেখো পরের পয়েন্ট কি দেখো, অর্থ বিল সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থাৎ আমি যে বিল ইন্ট্রোডিউস করলাম কোথায়? পার্লামেন্টে, সেই বিলটা কি অর্থ বিল না অর্থ বিল নয়, এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত কেউ না কেউ গ্রহণ করবে। কারণ এমনি এমনি তো বলবে না যে অর্থ বিল এটা একটা। তার মানে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেবেন মহামান্য স্পিকার, লোকসভার স্পিকার। বোঝালো? তাহলে কোনো বিল অর্থ বিল কিনা তার নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা থাকবে লোকসভার স্পিকারের কাছে। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবার এসছে কিন্তু, যে কোনো বিল মানি বিল না মানি বিল নয়, এটি কে সিদ্ধান্ত গ্রহণ করেন? অবশ্যই মনে রাখবে লোকসভার স্পিকার। এবং মনে রাখবে এই যে স্পিকার সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ যদি স্পিকার বলেন যে এই বিলটা একটা মানি বিল বা অর্থ বিল, তাহলে তোমার যদি মনে হয় যে তুমি কোর্টকে চ্যালেঞ্জ করবে, তুমি পারবে না।
অর্থাৎ যদি স্পিকার বলে দেয় এটি অর্থ বিল অথবা অর্থ বিল নয়, তার এগেনস্টে তুমি কোথাও কোনো ধরনের কোনো কেস বা বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, না কোর্টে বলতে পারবে, না কোনো পার্লামেন্টে বলতে পারবে, না তুমি প্রেসিডেন্টের কাছে বলতে পারবে, কোনো কোশ্চেন করা এখানে যাবে না। প্রচুরবার পরীক্ষায় পড়েছে, মনে রাখবে একদম। দেখো, আদালতে প্রশ্ন করা যায় না, রাজ্যসভা বা রাষ্ট্রপতির কাছে প্রশ্নযোগ্য নয়, লোকসভা থেকে রাজ্যসভায় প্রেরণের সময় এবং রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানোর সময় স্পিকার বিলের উপর মানি বিল বলে স্বাক্ষরিত স্বীকৃতি দেন। মানে হলো যখন কোনো বিল লোকসভা থেকে রাজ্যসভায় যায় বা অবশেষে তখন শেষে একদম তোমার রাষ্ট্রপতির কাছে পৌঁছায়, তখন কিন্তু বিলের উপরে লেখা থাকে এটি একটি মানি বিল। এই সাইনটি তোমার স্পিকার করে পাঠিয়ে দেন, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি, দেখো পরের পয়েন্ট, যে অর্থ বিল পাশের বিশেষ পদ্ধতি, অর্থাৎ কিভাবে অর্থ বিল পার্লামেন্টে পেশ হয়। তাহলে আমরা যদি দেখি, দেখো 1 নম্বর, দেখো আমরা পড়ে নেই আগে, তারপর আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উপস্থাপনা করা যায় এবং তা করতে হলে রাষ্ট্রপতির সুপারিশ লাগবে। 2 নম্বর কি পয়েন্ট, অর্থ বিল সর্বদা সরকারি বিল এবং মন্ত্রী তা উপস্থাপন করতে পারেন। এর মানে কি দেখো, এর মানে দেখো কোনো অর্থ সম্পর্কিত বিল পার্লামেন্টে শুধুমাত্র একজন মিনিস্টার বা একজন মন্ত্রী শুধুমাত্র কিন্তু ইন্ট্রোডিউস বা উপস্থাপনা করতে পারেন। এবং মনে রাখবে যে একজন মন্ত্রী শুধুমাত্র লোকসভাতেই, কোনো রাজ্যসভা নয়, প্রথমে শুধুমাত্র লোকসভাতেই এই বিলটি ইন্ট্রোডিউস করেন, রাজ্যসভা কিন্তু কখনো এই বিল প্রথমে ইন্ট্রোডিউস করা যায় না। এবং মনে রাখবে এই বিলটি যখন লোকসভায় ইন্ট্রোডিউস বা উপস্থাপন করা হয়, তার পূর্বে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কাছে পরামর্শ নিতে হয় যে এই ধরনের একটা বিল আমরা পার্লামেন্টে বা লোকসভায় পেশ বা ইন্ট্রোডিউস করব। বোঝার প্রত্যেকের। এবার আমরা দেখি তাহলে এই বিলটির ক্ষেত্রে রাজ্যসভার কি ভূমিকা থাকে। তো দেখো বলেছে, দেখো লোকসভা থেকে পাশ হওয়ার পর বিলটি রাজ্যসভায় পাঠানো হয়, ঠিক আছে। অর্থাৎ এই বিলটি কি বলতো, যখন লোকসভায় পাশ হয়ে যায় কিসের মাধ্যমে, সিম্পল মেজরিটির মাধ্যমে। তাহলে অর্থ বিল যখন সিম্পল মেজরিটির মাধ্যমে লোকসভায় পাশ করে দেওয়া হয়, এরপরে এটা পৌঁছায় কোথায়, রাজ্যসভায়। এবার রাজ্যসভায় কি হয় আমরা একটু দেখি। বলা হচ্ছে, দেখো এই বিলটি প্রত্যাখ্যান বা সংশোধন করতে পারে না। কে পারে না, রাজ্যসভা। 2 নম্বর দেখো কেবল সুপারিশ বা রিকমেন্ডেশন করতে পারে। তারপর দেখো রাজ্যসভাকে 14 দিনের মধ্যে বিলটি ফেরত দিতে হবে, সুপারিশ সহ অথবা সুপারিশ ছাড়া। লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। এইটুকুর মানে কি আমি তোমাদের বলে দেই। তো দেখো এখানে কি বলা হলো, দেখো সিম্পলিফাই করি তোমাদের আমি। দেখো যখন কোনো একজন মিনিস্টার বা মন্ত্রী কোনো অর্থ সম্পর্কিত বিল কোথায় বলতো, লোকসভায় ইন্ট্রোডিউস বা উপস্থাপনা করেন, সেই সময় লোকসভার মেম্বারদের দ্বারা সিম্পল মেজরিটি অর্থাৎ 50%-এর বেশি ভোটিং করে এটাকে পাশ করাতে হয়। যখন পাশ হয়ে যায় এটি পৌঁছায় কোথায়, রাজ্যসভার কাছে। রাজ্যসভার কাছে তোমার মোট 14 দিন সময় থাকে এবং রাজ্যসভা চাইলে এটিকে বাতিল করতে পারে না, চাইলে এটিকে তোমার অ্যামেন্ড করতে পারে না, শুধুমাত্র একটা পরামর্শ দিতে পারেন, কোনো রিকমেন্ডেশন দিতে পারেন। কিন্তু মনে রাখবে লোকসভা রাজ্যসভার এই রিকমেন্ডেশন বা পরামর্শ গ্রহণ করতেও পারেন, নাও পারেন। মানে এখানে সম্পূর্ণ পাওয়ার থাকবে লোকসভার উপরে। রাজ্যসভা কি করছে কি করছে না লোকসভার কোনো এখানে যায় আসে না। এবার আমরা দেখি তোমার পরের পয়েন্টে, দেখো এবার দেখো যদি লোকসভা রাজ্যসভার কোনো সুপারিশ গ্রহণ করে, বিলটি সংশোধিত রূপে উভয় পক্ষ দ্বারা গৃহীত হবে বলে গণ্য হবে। আমি তোমাদের যা বলে দিলাম সেটাই কিন্তু, হ্যাঁ। যদি লোকসভা কোনো সুপারিশ গ্রহণ না করে, বিলটি মূল রূপেই উভয় পক্ষ দ্বারা গৃহীত হবে বলে গণ্য হবে।
যদি রাজ্যসভা 14 দিনের মধ্যে বিলটি ফেরত না দেয় তাহলে সেটিও লোকসভার পাশকৃত মূল রূপে গৃহীত বলে গণ্য হবে। অর্থাৎ মানি বিলের বা অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা রাজ্যসভার তুলনায় অনেক বেশি। তাহলে এই প্রশ্নটি বারবার পড়বে কিন্তু পরীক্ষায়, তোমাদের বলে যে অর্থ বিলের ক্ষেত্রে সবচেয়ে শক্তি বা ক্ষমতা কার বেশি থাকে? অবশ্যই লোকসভা। তো তোমাদের আমি যা বলেছি এখানে সেগুলোই তোমার লেখা আছে ভদ্র ভাষায়, আর কিছুই না। এবার দেখো, এই যে তোমার অর্থ বিল বা মানি বিল, এর উপর রাষ্ট্রপতির কি ধরনের ভূমিকা থাকে? তো দেখো, যখন উভয় পক্ষ দ্বারা বা লোকসভা দ্বারা একটা বিল পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছায়, সেই সময় রাষ্ট্রপতি এই বিলটিতে সাইন বা অ্যাসেন্ট করতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু সাধারণত তিনি অবশ্যই সাইন করে দেন, কারণ এই বিলটি কিন্তু তার পরামর্শে বা তার রিকমেন্ডেশনে কিন্তু পার্লামেন্টে প্রথমেই ইন্ট্রোডিউস বা উপস্থাপনা হয়েছে। তাহলে মনে রাখবে, এই বিলটি সাধারণত কিন্তু তোমার রাষ্ট্রপতি সাইন করে দেন। এবার আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি যে এই ঘটনাটা কি ঘটলো। দেখো, ধরো একজন মিনিস্টার বা মন্ত্রী, তিনি কোন একটা বিল তৈরি করে, বিল মানে কি বলো, কোন অর্থ সম্পর্কিত বিল তৈরি করে তিনি প্রথমে উপস্থাপন কোথায় করবেন? লোকসভায়। কোথায় করবেন বলো? লোকসভাতে তিনি উপস্থাপনা করবেন। তো আমি তোমাদের প্রথমেই বললাম, দেখো যে লোকসভায় উপস্থাপনের পূর্বে এই বিলটি কি করতে হবে? এই বিলটি তার আগে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে, প্রেসিডেন্টের পরামর্শ নিতে হবে, মনে থাকবে। তাহলে কোন একটা বিল যখন লোকসভায় ইন্ট্রোডিউস বা উপস্থাপনা করতে যাবে, তখন কিন্তু কি বলো, প্রেসিডেন্টের পরামর্শ নিয়েই এই বিলটিকে লোকসভায় ইন্ট্রোডিউস করা হবে। এরপর এই বিলটি কি হবে? সিম্পল মেজরিটি মানে 50% প্লাস, অর্থাৎ 50%-এর বেশি ভোট দিয়ে যারা ভোটিং করবে তাদের ক্ষেত্রে। তাহলে লোকসভার যারা মেম্বার, যারা প্রেজেন্ট থাকবেন এবং ভোটিং করবেন, তাদের 50%-এর বেশি ভোটিং করে এই বিলটিকে পাশ করাতে হবে। পাশ করানোর পর এই বিলটি কোথায় পৌঁছাবে? যাবে কোথায়? রাজ্যসভায়। কোথায় যাবে? রাজ্যসভায়। কোথায় যাবে বলো? রাজ্যসভায় বিলটি পৌঁছালে এই রাজ্যসভার কাছে মোট কতদিন থাকবে? 14 দিন থাকবে। তো 14 দিনের মধ্যে এই বিলটিকে ও রিজেক্ট করতে পারবে না, ও অ্যামেন্ড করতে পারবে না। তো শুধুমাত্র ধরো রিকমেন্ডেশন করতেও পারে, নাও পারে, তার ইচ্ছা। কিন্তু এই যে রিকমেন্ডেশন করে দিল, লোকসভার কোনো এখানে যায় আসবে না। মানে লোকসভা যদি মনে হয় যে না, কোনো একটা ভালো পরামর্শ দিয়েছে, যে নেওয়া উচিত, তাহলে নিতে পারে। আর যদি মনে হয় যে না, আমরা যেভাবে করেছি সেটাই সব থেকে সঠিক, তার মানে আর কোনো ধরনের কোনো আর পরিবর্তন করবে না। এবং মনে রাখবে, এই 14 দিন পর রাজ্যসভা থেকে অটোমেটিক আবার বিলটি লোকসভায় চলে আসবে এবং তারপর পৌঁছাবে কোথায়? তারপর পৌঁছাবে প্রেসিডেন্টের কাছে। এরপর প্রেসিডেন্ট এটাকে কি করবেন বলো? এটাকে সাইন করতে পারেন অথবা নাও করতে পারেন। তো সাধারণত প্রেসিডেন্ট কিন্তু এই ব্যাপারে সাইন করে দেন। ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অনেক শেয়ার করো।